আপনি করে আটকা দেখা আমি এমন অবাক হইছি পুরা তব্দ খেয়ে গেছি গা। ভাইজান ভাবি, বিদেশি মেহমান উনারা কারা? আমার ছেলে রাশেদ আর ওর বউ নাবিলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো গামে একেবারে সুপ সুবা হয়ে বিজ্জা গেছে গা। আয়ো চাচি চাচি প্লিজ, আমার ডাস্ট অ্যালার্জি আছে, প্লিজ আপনার শাড়ি দিয়ে কখনো আমার মুখ মুছবেন না। ওরে রাশেদ, এটা তুই কি করবি? তোরা অনেক দিন পরে। চাচা অনেক গরম লাগছে আমার। গামে ভিজা শরীর ওরে জড়ায় ধরছেন। চাচা চাচিমা তো দেখলাম ওই মাটির ঘরে থাকে। এই রুম কি খালি থাকে? বড় একটা ভূত থাকে। এই যে বেলের শরবত আনছি। কারো ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া দরকার। আপনি একটা কাশি দিয়েও তো আসতে পারতেন। আমার 22টার রুমে ঢুকুম, এ না আছে আমার 22টার বউ, এতে আমার কাশি দেওয়ান লাগবো, টুক্কা দেওয়ান লাগবো। বেলের শরবত আনছি, খাও রাশেদ বাবা খাও। আমি খাবো না। তুই বেজাল মুক্ত গাছের বেলের শরবত খাবি, দেখবি সকালবেলা বাথরুমে গেলে পেট একদম পরিষ্কার হয়ে যাবে। চাচিমা কি বলেন আপনি এসব আমার বউয়ের সামনে? আর আমি চিনি মেশানো কিছু খাই না। আচ্ছা চাচিমা আমি খাচ্ছি। এই খেতার সাথে তোমার স্বামীর অনেক স্মৃতি আছে। আরে রাশেদ যখন হইছে তখন আমি এই খেতাটা সিলাইছিলাম, সারাটা দিন এই খেতার মধ্যে ঘুমাইতো আর একটু পরে পরে এই খালি সাইরা দিত। ভালো লাগে না এসব। শরম পাইছে। তোমার বয়স হচ্ছে ঠিকই বুঝছো, কিন্তু তোমার হাতের রান্না ঠিক আগের মতোই আছে। জানো আমি ঢাকায় বসে তোমার এই রান্নাটাকে অনেক মিস করি। এই জন্যই তো তোমারে বলি তুমি আমাদের সাথে ঢাকায় চলো, তাইলে প্রত্যেকদিন আমরা অনেক মজার মজার রান্না খাইতে পারবো। আমি গাঁও গ্রামের মানুষ, ঢাকা শহরে গেলে আমি দম বন্ধ হয়ে মইরেই যামু। আপনাকে যা যা খাইতে মন চায় আমি সব কিছুর হান দেখাবো। চাচিমা আমাকে একটু রান্নাটা শিখাই দিয়ে। নাবিলা এসব পাগলামের কোনো দরকার নেই। এখানে মাটির চুলা, তোমার হাত পুড়ে যাবে। নিজের হাতে রাইন্দা স্বামীরে খাওয়াইলে যেই আনন্দ পাইবা ওই আনন্দ আর কিছুতেই পাইবা না, বুঝছো? রাশেদের কিন্তু খাওয়াও তোমার তাতে মেশে খেয়েছে। আরে তোমার চাচা মশলা রাশেদ তো কিন্তু বুঝতোই না। ও তো আমার হাতে ভাতও খাইতো না। আম্বিয়া যখন খাওয়াই দিত পেট ভরে ভাত খাইতো, ও মাথায় হাত বুলাই দিত আর ওর সাথে সাথে ঘুমায় যেত। আর খেতে বসে এত কথা বলো কেন? ঠিক মতো খাও না। তোর মাছে এত কাটা কেন? আমি খেয়ালই করি নাই। আসো শাশিমা তোমারে মাছের কাটা বাইসা খাওয়াই দিই, আসো। আমি এখন বড় হয়েছি, বিয়ে করছি, আমি নিজেরটা নিজে খেতে পারবো। ওমা শরমের কি আছে? এই যে শাশিমার হাতের একটা নলা খাও। খাতো খাও না। আরে একটা নলা। এই যে ম্যাম খাবো না। আপনি খুশি? আপনি বারবার বললাম আমারটা আমি খেতে পারবো, আপনার খাইয়ে দিতে হবে কেন? আপনার হাত কি পরিষ্কার? নিজে হাতে খাচ্ছেন, সেই হাত দিয়ে আমাকে খাওয়াতে আসছেন। খাবোই না। এই খাওয়া ফেলা যাইস না তো রাশেদ। রাশেদ বাবা। নাবিলা মা, কি হচ্ছে এসব? ওমা দেখতেছিস না তোর চাচি নাবিলার মাথায় তেল দিয়ে দিচ্ছে। এসব গ্রামের সস্তা তেল মাথায় দিলে মাথার চুলগুলো নষ্ট হয়ে যাবে। চাচিমা বললো তাই। চাচিমা বললে তোমার দিতে হবে? তুমি একটা কাজ করো তো, এই রাশেদের মাথাও তেল দিয়ে দাও। ওর মাথাটা না সব সময় গরম থাকে। রাশেদ যে ছোটবেলায় কত যে তেল দিয়ে দিছি, সারাটা শরীরে তেল মাইখা ডইলা দিতাম, বুঝছো? আসো বসো, তেল দিয়ে দিই তোমার মাথায়, আসো। আমার মাথায় তেল দিতে হবে না, তেল আপনার মাথায় দেন। আমার তো মনে হয় আপনার মাথায় সমস্যা আছে। তুমি এটা কার শাড়ি পরেছো? চাচিমার শাড়ি। চাচিমা বললো শাড়িটা পরতে। ইস্তি লাগছে, গ্রামের গরিব মহিলাদের মতো লাগছে। গ্রামের মানুষ যদি দেখে যে আমার বউ এরকম সস্তা শাড়ি পরে আছে, আমার মান সম্মান থাকবে? যাও শাড়িটা পাল্টে আসো, যাও। তোর চাচির শাড়িটা কম দামি হইতে পারে, কিন্তু এই শাড়ির মধ্যে যে মায়া, আদর, ভালোবাসা, এগুলো তো অনেক দামি রে বাবা। আমার বউ গ্রামে বেড়াতে এসছে, উনি আমার বউকে গ্রামের মহিলাদের মতো বানাতে যাচ্ছে। এটা আমার একদম পছন্দ না। তুমি মন খারাপ করো না, আমি তোমাকে বলছি না ওর মাথাটা সবসময় একটু গরম থাকে। এত গাঢ় দুধ, এত হলুদ কালার, মালাইসা মালাইসা কাকা। বেশি মিষ্টি। কত পুরানো দিনের ছবি। বোমা আসো, তোমাকে আগের দিনের ছবি দেখাই। তোমার এই রাশেদের ছোটবেলার কিছু ছবি দেখাই। না না চাচি, এসবের কোনো দরকার নেই। চাচিমা আমি দেখতে চাই, দেখান। এই যে দেখো। রাশেদ তোমার নাকটা তো পুরা বোঝা ছিল আর চোখটা তো একদম খরগোশের মধ্যে একটু একটু ছানি ছিল। বোমা দেখো, রাশেদ বাবাজি তখন শুধুমাত্র আঙ্গুল চুষতো, ওই যে দেখো মুখের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে। হয়েছে তো, এসব বাদ দেন, এসব ভালো লাগতেছে না। কি ব্যাপার, তুমি আমার দিকে এইভাবে তাকিয়েছো কেন? ওনারা তোমার বাবা মায়ের মতো। বাবা মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না,
আমার যতদূর মনে হয়েছে তোমার চাচা চাচি খুবই ভালো মানুষ, ওনাদের সঙ্গে এরকম আর বাজে বিহেভ করবা না প্লিজ। শুনেছি তোমরা নাকি আমাদের বাড়িতে যাও না। তোমার আব্বাই মসজিদ আর আম্বিয়ার নামে সবকিছু লিখে দিছে। কি বলেন ফুপা? আমি কত অনুরোধ করছি, পায়ে পর্যন্ত পড়ছি, ভাইজান গো এই সর্বনাশ করেন না, আমার কথা শুনলো না, সব লিখে দিছে। এর লেগে আমি রাগ করে বাপের বাড়িতে যাই। আমার হক নষ্ট করছে, তোর হকও নষ্ট করছে। আমরা তো ঢাকায় থাকি, গ্রামে তো আমাদের আসা হয় না, সেই জন্য তোর চাচা চাচিকে লিখে দিলাম তাদের একটা স্থায়ী ঠিকানা যাতে হয়। আমার দাদার সম্পত্তি আমি বাইরের কাউকে ভোগ করতে দিব না। এই সম্পত্তি আমার বাবার, মানে আমার। এটা দিয়ে কথা বলার তুই কে? তুমি মনে হয় ভুলে গেছো বাবা, আমি এই সম্পত্তির উত্তরাধিকারী। আমি মারা গেলে তুই এই সম্পত্তি পাবি, আর আমি এখন জীবিত। আমি জীবিত অবস্থায় আমার সম্পত্তি আমি যাকে খুশি তাকে দেব। বাবা সম্পত্তি দেয়নি, তারা ছলে বলে কৌশলে বাবার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়েছে। কি হয়েছে বাবা? ভণ্ড বাটপার লোভী মহিলার মুখে বাবা ডাক মানায় না। আপনারা এই বাড়ির চাকর বাকর, আমাদেরটা খেয়ে আমাদেরটা পরে আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তাই না? খবরদার, তোর চাচা চাচির নামে একটা বাজে কথা বলবি না। আমি আর তোর বাবা মিলে ইচ্ছা করে আমাদের ভিটা বাড়ি ওদের নামে লিখে দিছি। আমার তো মনে হয় এই দুজন আমার বাবা মাকে তাবিজ করেছে। এসব গরিব অশিক্ষিত মূর্খদের লাই দিয়ে মাথায় তোলা উচিত হয়নি। তুমি ঠিক কথা কইছো, আমরা গরিব অশিক্ষিত মূর্খ সূর্খ গ্রামের মানুষ, আপন মানুষের তাবিজ কবজ করণ লাগে না। তুমি যদি চাও এই মুহূর্তে সব সম্পত্তি তোমার নামে আমরা লিখে দিব। নাম বিয়া, এই ভিটা বাড়ি আমরা তোমার আর মজিদ ভাইয়ের নামে লিখে দিছি। এটা নিয়ে তুমি কোনো কথা বইলো না, তুই ঘরে যা, আর একটা কথা বলবি না। মা, তুমি আমাকে মাফ করো, আমি তোমার কথা রাখতে পারলাম। আমার বাবা আপনাদের সম্পত্তি লিখে দিলেও আমি এটা মানি না, কারণ এই সম্পত্তির উত্তরাধিকারী আমি। যাওয়ার আগে দলিলটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবেন, তো খারাপ ধাক্কা দিয়ে দুটাকে বাড়ি থেকে বের করে দিব। আম্বিয়া, তুমি তুমি মনে কষ্ট নিও না। আচ্ছা দেখো কত বড় মাছ নিয়ে আসছি, আজকে তুমি রান্না করবা, আমরা সবাই মজা করে খাবো। আম্বিয়ার মজিদ ভাই এই বাড়ি ছেড়ে চলে গেছে। বাহ, খুব ভালো হয়েছে। মজিদার আম্বিয়া বাড়ি ছেড়ে চলে গেছে কেন? আমরা এই বাড়ি ঘর ওদের নামে লিখে দিছিলাম, সেজন্য রাশেদ অশিক্ষিত লোভী চাকর বাকর কত কিছু বলে অপমান করছে। এরপর বসে এই বাড়ি থেকে চলে যায়। বাবা, তুমি আমাকে মারলা। তুই যে কত বড় অন্যায় করছিস, কত বড় অপরাধ করছিস, তুই জানিস কারে তুই চাকর বাকর বলছিস? তারাই তোর বাবা মা। আমরা তোর আপন বাবা মা না, কত ডাক্তার কবিরাজ দেখাইছি, কত ওষুধ খাইছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। শ্বশুর শাশুড়ি আমার উপর খুব বিরক্ত ছিল। তোমার শ্বশুরের সাথে আমার তালাক করায় ওনাকে আবার বিয়ে দিতে আমি রাগে কষ্টে দুঃখে গলায় ফাঁসি দিতে গেছিল। আমাকে আম্বিয়া আর মজিদ ভাই বাঁচাইছে, মানে রাশেদকে আমাদের কোলে দিচ্ছে। ভাবি, আজকে থেকে রাশেদই আপনার সন্তান। কখনো বলবো না রাশেদকে যে আমরাই ওর আসল বাবা মা। সেই জন্য মজিদ আর আব্বিয়া তাদের সমস্ত সত্য ত্যাগ করে আমাদেরকে দিয়া দেয়। তারা গরিব বইলা তাদেরকে তুই চরম অবহেলা করছ। তারাই তোর পিতামাতা, তাদের রক্তই তোর শরীরে বইতেছে রে। আমি আসলে মানুষ না, আমি একটা পশু। এখন যদি ওনাদের বড় কোনো বিপদ হয়ে যায়, তুমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবা না। ওনাদের কাছে মাফ চাও, তারপর ওনাদেরকে বাড়িতে নিয়ে আসো।